প্রেরণার প্রশ্নে চমকে উঠে ইনু দুপাশে মাথা নাড়ে ঘন ঘন, তারপর আরো একটা ফাঁকা ঢোক গিলে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় ঘর থেকে। আচ্ছা, আপুর সাথে কি দাদানের সম্পর্ক হয়েছে, নাকি দাদান একতরফা? আপু কি রাজি হবে? মেজমা রাজি হবে? ভাবতে ভাবতে সিঁড়ি বেয়ে নামছে ইনু। দুবার উষ্ঠাও খেলো, যার ফলে নিজাম মাহমুদের ব্লেজারের পকেট থেকে বের হলো দুইটা আংটি। একটা উজ্জ্বলের হাতে, একটা সেহার হাতে। বাড়ির সকলের মুখে হাসি হাসি। অবশেষে একটা সুন্দর আয়োজিত বিয়ের সূচনা লগ্নে সাক্ষী হতে পেরেছে সবাই। ইসির বিয়েটা আয়োজিত হলেও আংটি বদলে ইসি সামিনের মনোমালিন্যের দরুন কেউ ততটা উপভোগ করতে পারেনি অনুষ্ঠানটা। নীল খুলে সেহা এখন পড়েছে সাদা। উজ্জ্বলের নীল শার্ট আর সেহার সাদা সালোয়ার স্যুট মিলেমিশে ওদের পাশাপাশি লাগছে একটা আকাশের মতো। গোটা লিভিং রুমে চকচক করছে দুজনার জুটি পাশাপাশি। সেহা চোখ তুলল, দীর্ঘ সময় পরে দেখলো লোকটা তাকেই দেখছে। এতদিনে এতক্ষণে সেহার মাথায় কিলবিল করে উঠল একটি কথা, এই পুরুষ লোকটা এত সুন্দর কেন? পুরুষের এত সুন্দর হতে নেই। ক্লাসের বান্ধবীদের কাছে সেহা রাগী মির্জার গল্প করত, যখন ওরা বলতো তোর রাগী মির্জা তো খুব কালো, সেহা হেসে বলতো ভালোই হয়েছে রাগী মির্জা কালো, সংসারটা শান্তির হবে, ইনসিকিউর থাকবো না সব সময়। বেশি সুন্দর স্বামী থাকলে মেয়ের সারা জীবন চলে যায় বেহায়া মেয়েদের নজর কাটাতে কাটাতে। আজ কপাল ফেরে এক অতি সুদর্শন লোকের যায় হতে চলেছে সে। সেহার হিংসে লাগছে নিজের উপরই, আবার চিন্তা হচ্ছে এই লোক কি খুব অহংকারী হবে। কে রে, শেহু আংটি পরা? ইসির ডাকে সেহা মৃদু চমকে উঠে ঘর থেকে বেরিয়ে দেখলো লোকটা তার আঙ্গুলে আংটি পরিয়ে দিয়েছে। অবাক বিস্ময়ে সেহা নিজের বা হাত দেখছে, চোখ বড় বড় করে, হাত কাঁপছে সেহার। এক পলক চোখ তুলে ওই লোকটাকেও দেখলো যে তাকিয়ে আছে শান্ত চোখে। ওই চোখে ভীষণ আগ্রহ সেহার জন্যে। এমন আগ্রহ দেখানো চোখ দুটো সেহার জীবনে প্রথম। আসলেই লোকটা তার প্রতি অনেকটা আশা রেখে এই সম্পর্কে এগোচ্ছে। আংটি অনামিকায় পড়তে হয় সেহা। লোকটার ভারী স্বরে হালকা করে বলা কথাটিতে সেহা বেশ লজ্জা পেল। ঘোরের মাঝে উজ্জ্বলের তর্জনীতে আংটি পরিয়ে দিচ্ছিল সেহা। নিজাম মাহমুদ হেসে উঠলেন, হো হো করে বললেন, আমার এত সুদর্শন নাতিকে দেখে বারবার এভাবে হুঁশ হারালে তো বিপদ দাদুভাই। তোমাকে আমার ছন্নছাড়া নাতির হুঁশ ঠিক রাখতে নিয়ে যাচ্ছি, তাকে দেখে দেখে নিজের হুঁশ খোয়াতে নয়। সেহা মাথা নিচু করে নিয়ে নিজের আংটির দিকে তাকিয়ে থাকে। বুকটা অজানা কারণে অসম্ভব কাঁপছে তার। মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। সে দুলে উঠল। উজ্জ্বল হতবুদ্ধি হয়ে ওকে ধরল। প্রত্যেকের উদ্বিগ্ন দৃষ্টিতে দৃষ্টি মেলায় না সেহা। এক পলক তার খুব নিকটে তাকে ধরে ফেলা মানুষটাকে দেখে রাগী মির্জার দিকে তাকায় সে। প্রণমীর হাতটা ইরফান ধরে রেখেছে শক্ত করে। সেহার খুব বাসনা জেগে উঠল হঠাৎ। হ্যাঁ, অমন করে কেউ তারও হাত ধরুক, লোকটা যেই হোক। ভালোবেসে এমন শক্ত করে হাত ধরায় যা যা মিশে থাকে সেই সব কিছুই মিশে থাকুক। ধরুক সেহার হাত, এই লোকটাই ধরুক। এই অপরিচিত লোকটা সেহা ধীরে ধীরেই পরিচিত হোক এই হাত দুটোর সাথে। বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে সেহা উজ্জ্বলের। নিজাম মাহমুদ বা সোহানুর ইসলাম শান্ত কেউই চায় না ব্যাপারটাকে বেশি দিন ঝুলিয়ে রাখতে। পরের সপ্তাহে বিয়ে হবে। ছেলে মেয়ে বিয়ের পরে 2 মাস কথা বলে বলে সহজ হবে। তারপর কোরবানিদের পরে অনুষ্ঠান করে সেহাকে নিয়ে যাবে উজ্জ্বল নিজের বাড়িতে। বিয়ে না করে এত মেলামেশা শান্ত পছন্দ করছে না। তার মেয়েটা এতিম দুঃখী। হুটহাট একটা দুর্ঘটনা ঘটতে কতক্ষণ। সেহা আপত্তি করেনি বড়দের সিদ্ধান্তে, বরং সে খুশি হয়ে বিয়ের পর 2 মাস দূরত্ব থেকে লোকটাকে চেনা জানা যাবে, বোঝা যাবে অন্তত। সে অনুযায়ী নিজের মানসিকতা করতে পারবে। সেহা আপত্তি করেনি দেখে উজ্জ্বলও আপত্তি করেনি। আংটি বদলের অনুষ্ঠান প্রেরণা দেখেছে সিঁড়িতে দাঁড়িয়ে চুপচাপ। অসামাজিক সে নয়। দেখা হয়ে গেলে আবারও গিয়ে ইসির ঘরে শুয়ে থেকেছে। রাতে ডিনারে প্রেরণা থাকেনি। ডিনার শেষে উজ্জ্বল মাহমুদ এবং নিজাম মাহমুদ বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। যেতে যেতে উজ্জ্বল সেহার দিকে এক পলক তাকিয়েছে। মুখ ভরা আন্তরিক হাসি লোকটার। সেহা চোখ নামায়নি, বরং উজ্জ্বলের খুবই নিচু স্বরে বলা কথাটা ফোনে কথা হবে শুনে সেহা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়েছে নির্দ্বিধায়। মেহমান বিদায় নিলে তবে প্রেরণা নেমেছে। নেমে জেনেছে শুদ্ধ খায়নি, কেউ জোর করেও খাওয়াতে পারেনি ওকে। বাধ্য হয়ে প্রেরণা পোলাও মাংস মাখিয়ে নিল। মাকে দেখে অমনি শুদ্ধ ভদ্র ছেলেটি হয়ে চুপচাপ খেয়ে নিল খাবারটা। খাওয়া শেষে প্রেরণা সকলকে বলে বিদায় নিতে চাইলে আলো আর পরি ওকে ধমকে ধমকে থাকতে বাধ্য করলো আজকের রাতটা। কখনো তো ও প্রেরণা বেড়ায়নি কুটুম বাড়িতে। প্রেরণার কথায় কেউ শুনল না। শেষটায় সাবিন আর ইলহাম একটা লম্বা ধমক দিতে চুপ হয়ে গিয়েছে সে। রাত তখন 11টা। শান্ত খেয়ে দিয়ে ঘরে ঢুকেই দোল লাগালো। ভীষণ আবেগী হয়ে পড়েছে সেই মুহূর্তে। কাউকে দেখাতে চায় না সে তার এই আবেগ, শুধুমাত্র একজনকে ছাড়া। বিছানায় বসে ফোনের স্ক্রিনে ঈশিতার ছবিটা দেখলো। গলা কাঁপছে তার, বলছে, তুমি দেখছো ইস্যু পাখি? মেয়ের বিয়ে দিচ্ছে আমি। মেয়ে অ্যারেঞ্জ ম্যারেজ করছে ইস্যু পাখি।
আমরা লাভ ম্যারেজ করেছিলাম বলে তুমি সবসময় বলতে না, লাভ ম্যারেজে শান্তি নেই, মেয়ের বিয়ে দিবে পারিবারিকভাবে। দেখো, সত্যি মেয়েটা বাবার পছন্দেই বিয়ে করে নিচ্ছে। কতই বুঝদার মেয়েটা আমার। ও কেন কাউকে একতরফা ভালোবেসে একা একা গুমড়ে গুমড়ে মরবে বলো তো? এইসব কেউ ডিজার্ভ করে? আমার চোখে তো কিছুই এড়ায়নি নিশু পাখি। এখন বোকা মেয়েটা ভালো থাকুক। আমি যেভাবে মেয়েটাকে বুঝি, ওর বরটাও ওকে একইভাবে বুঝুক। নিচে হইচই হচ্ছে। বাড়ির লোকগুলো ছেলে মেয়েদের নিয়ে বসেছে বিয়ের আলাপ পাড়তে। প্রেরণা আরেক বাড়ির পারিবারিক আমেজের মধ্যে তৃতীয় পক্ষ হতে চায় না। তাকে শুতে দেওয়া হয়েছে নিচতলার গেস্ট রুমে। সে শুদ্ধকে দুধটা খাইয়ে সেখানে চলে যাবে। শুদ্ধ দুধ খাবে না, তাই ছোটাছুটি করছে। আর প্রেরণা দুধের গ্লাস নিয়ে ঘুরছে ওর পিছু পিছু। খপ করে ইহান ধরে ফেললো, শুদ্ধকে ধরেই কোলে উঠালো। বাড়ির সবাই যখন কথায় ব্যস্ত, তার মাঝে ঋতুর চোখে দৃশ্যটা এড়ায় না। সে এক ধ্যানে দেখছে ওদের তিনজনকে। প্রেরণা দাঁড়িয়ে গেল, আর এগোলো না। শুদ্ধর গাল টিপে দিয়ে ইহান বলতে থাকে, মামা অসুস্থ না খুব? মামাকে কেউ এত কষ্ট দেয়? কিন্তু আমি ওটা খাবো না। কেন? ওটা মজা না। দুধ তো মজা না, এটা সত্যি বলেছো। তবে দুধ খেলে কি হয় জানো? কি হয়? ইয়ান আঙ্কেলের মতো মাছেল হয়। শুদ্ধ চোখ বড় বড় করে তাকিয়ে আছে বিস্ময় নিয়ে, বলে, দুধ খেলেই এমন মাসেল হয়? জি, রোজ এক গ্লাস। যে বাচ্চা দুধে ফাঁকি দেয় সে কখনো এমন হতে পারে না। শুদ্ধকে ভুজুং ভাজুং বুঝিয়ে প্রেরণার দিকে শান্ত গভীর চোখ দুটো নিয়ে তাকায় ইহান। প্রেরণা আই ঢাই করে উঠে চোখ নামিয়ে নেয়। ইহান অস্পষ্ট হেসে ধিমি আওয়াজে বলল, ওটা আমার হাতে দিন। আপনি শুদ্ধকে আমার কাছে দিন। স্পষ্ট জবাব প্রেরণার। ইহান ওকে চেয়ে চেয়ে দেখলো মিনিট খানেক, বলল, কিন্তু শুদ্ধ তো জানে না, আপনি বরং আমার কাছে আসুন। প্রেরণা চমকে উঠে এলোমেলো দৃষ্টি ফেলে আশেপাশে। সবাই যে যার কথা মতো ব্যস্ত। এই লোকের মাথা ঠিক নেই একেবারেই। এর অস্বাভাবিক আচরণ কারো চোখে পড়তে খুব একটা দেরি নেই। প্রেরণার বদনাম হতেও খুব একটা দেরি নেই। প্রেরণা বর্গ দীর্ঘশ্বাস ফেলে টেবিলের উপর দুধের গ্লাসটা রেখে চলে যায়। ইহান সামান্য হেসে গ্লাসটা তুলে শুদ্ধকে খাইয়ে দিচ্ছে এবং শুদ্ধ খাচ্ছেও। আর ইহান বলছে, হ্যাঁ, গুড বয়, দ্যাটস মাই বয়। ঋতু থমথমে মুখে শুধু দেখেই যাচ্ছে ছেলেকে এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হাত দিয়ে খামচে ধরে রেখেছে শাড়ির আঁচল। ইরফানকে ধরে টানতে টানতে ছাদে নিয়ে যাচ্ছে ইনু আর ইসি। ওদের গতির সাথে পেরে না উঠে ইরফান ধমকে উঠল ইসিকে। হচ্ছেটা কি? এভাবে হাঁটছিস কেন? মইন ভাইকে ফোন করব? ইনশিরা জবাব না দিয়ে ওকে ঠেলে ছাদে নিয়ে দরজা লাগিয়ে দরজায় ঠাস দিয়ে দাঁড়ায়। শক্ত গলায় বলল, আগে বল দাদানের পেটে কি চলছে? দাদানের পেটে কি চলছে সেটা আমি কি করে জানবো? ড্যানোস্কোপি করিয়ে দেখ। বলেই উচ্চ শব্দে হেসে উঠল ইরফান। ইনু ইসি সেই হাসিতে তাল মেলায় না। ইসি কপাল কুঁচকে বলতে থাকে, তবে তুই অমন করে তখন হাসলি কেন পুলে? আমি নর্মাল ভাবে হাসলেও তোদের কাছে মনে হয় রহস্য করছে। এই, আমাকে তোরা সহজভাবে কবে নেবে বল? বলেই ইরফান গিয়ে ছাদের রেলিং ধরে দাঁড়ায়। ইনু আর রাগ ঢাক রাখলো না, কাচুমাচু মুখ করে বলল, দাদান আপুকে পছন্দ করে, তাই না মেজো দাদান? এবার আমার সংসারে অশান্তি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ইরফান আর চোখে বোনের দিকে তাকিয়ে বলে, দাদান আমার জেঠানকে পছন্দ করলে তোর সংসার আগুন লাগবে কেন? ও তুমি বুঝবে না, আপু যা রাগী আর জটিল, এই দাদান আপুকে পটাতে পারবে না। উল্টো আমার ননদ আর স্বামী আমাকে কথা শোনাবে, বলবে আমার একটা ভাইও ভালো না। ইরফান সরু চোখে তাকায়। ইনু ঢোক গিলে বলে, আমি কোনো ঝামেলা চাই না আর। তোর সংসারে ঝামেলা হতে বেশিরভাগ সময় তোর কারণে। এসব ব্যাপারে কথা না বললে হয়তো তোর ননদ আর বর নিশ্চয় তোকে সব সেধে সেধে খোঁচায় না, উল্টো তুই সেধে ভাইদের হয়ে লড়তে থাকিস। চোখ বড় বড় করে তাকায় ইনু। অবিশ্বাসের সুরে বলে, যার জন্য করি ছুটি সেই বলে ছোড়। তুমি এখন প্রীতমের সাইড নিচ্ছ? কি ভণ্ড তুমি! হেসে ফেলে ইরফান। ইসি অধৈর্য হয়ে বলে, এই তোদের এইসব আচাইরা প্যাচাল রাখ। আমার টেনশন হচ্ছে আমার দাদানের জন্যে। এটা সত্যি ইরফান শেষে প্রেরণা আপুকে মনে ধরলো তার? গাছাড়া ভঙ্গিতে ইরফান বুকে হাত বাঁধলো। এটা আমি কিভাবে বলবো? তোর বড় দাদানকে গিয়ে জিজ্ঞেস কর। এও সম্ভব হবে? হলেও কিভাবে হবে? সেটাও বড় দাদানকে গিয়ে বল। আমি তো একজনকে পছন্দ করেছে, সাফ সবাইকে জানিয়েছে। এখন বড় দাদান যদি নিজের অনুভূতি যক্ষের ধরনের মতো লুকিয়ে রেখে বসে বসে বুড়ো হয়, তাতে আমার কি, আমাদের কি বল? তোর দাদানকে গিয়ে বল ওই দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে পছন্দের মানুষকে, আর রাতের বেলা না ঘুমিয়ে সিগারেট টানতে। সাই বুড়ো থাকলে আমারই ভালো, বাড়ির সব সম্পত্তি আমার আর প্রণের বাচ্চারা পাবে, আমার কোনো লস নেই।
বলতে বলতেই হাই তুলল ইরফান। ইসি আর ইনু সাংঘাতিক মুহূর্তেও পেট চেপে হেসে ফেলল ইরফানের কথা শুনে। তুই শুধরাবি না তাই না ইরু? না। ইসি চিন্তিত মুখ করে বলে উঠল, এটা কখনো হবে না। প্রেরণা আপু রাজি হবেই না। দাদান কষ্ট পাবে আবারও। দাদান এটা কি করলো বলতো? কোন চুক্তিতে এত বড় পদক্ষেপ নিল? যে যুক্তিতে তুই সাইম ভুয়াকে বিয়ে করার স্বপ্ন দেখেছিলি, যুক্তির নাম পীড়িতের ঠেলা। মুখটা থমথমে হয় ইনশিরার। ইরফান হাই তুলে বলে, কেউ কষ্ট পাবে না। ওই মহিলার অকাত নেই আমার সহজ ভদ্রলোক দাদানকে এড়িয়ে যাওয়ার। দেখবি এমনভাবে দাদানের প্রেমে পড়বে, পুরো ইতিহাস হয়ে যাবে। এখন আমি ইনুকে একটা কাজ দিতে চাই। ইনু উৎসুক হয়ে তাকায়। কি মেজো দাদান? শার্টের হাতা গুটিয়ে নিতে নিতে ইরফান গুরুগম্ভীর স্বরে বলে, তোর পি ফর প্রীতমকে বলে দিবি 2 দিন পর পর জ্ঞানী আপার বিয়ের কথা তুলে আমার দাদানকে যেন ডিপ্রেশনে না দেয়, তাহলে কিন্তু থাপড়া খাবে। আমি চাই না দাদান অধৈর্য হয়ে তুলে আনুক ওই মহিলাকে। আমার ইচ্ছা ওনার খুব সুন্দর একটা বিয়ে হবে, আমার দাদান সর্বোচ্চ সুখী হবে। তাই বলে তুমি বোনের স্বামীকে থাবড়া দেওয়ার কথা বলতে পারলে? ঠোঁট উল্টে বলল ইনু। ওর কান টেনে দিয়ে ইরফান জবাব দিল,